নমস্কার। দক্ষিণ কলকাতার ল কলেজের ঘটনা যা পরপর সামনে আসছে সে অতি ভয়াবহ, রীতিমতো চোখ কচলে দেখতে হয়, নইলে বিশ্বাস হয় না। তো চোখ কচলাতে হয় কেন না, কোন জাতীয় ছাত্ররা আজকাল ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, শিক্ষা জগৎ আলো করে বসে আছে, সেটা এই রত্নদের না দেখলে বিশ্বাস হতো না। আমরা নবরত্ন সভার কথা শুনেছি এর আগে, এবং এখানে অন্তত 3জন রত্নকে দেখতে পাওয়া যাচ্ছে যারা নিজের আলোতে, নিজের বর্ণচ্ছটায় চারদিক উজ্জ্বল করে বসে আছেন। এবং কি উজ্জ্বল করেছেন না, একটা ঘটনা ঘটিয়েছেন যেটা আপনারা সবাই জানেন। ঘটনাটা ঘটেছে সরকারি কলেজের ইউনিয়ন রুমে এবং গার্ড রুমে। স্বয়ং সিকিউরিটির নাকের ডগায় সিকিউরিটিকে বস্তুত সরিয়ে দিই। তো এর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল পহেলগামে, যেখানে সিকিউরিটির নাকের ডগায়, রক্ষকের নাকের ডগায় এসে আততায়ীরা ড্যাং ড্যাং করে বেশ কিছু লোককে মেরে হাওয়া হয়ে গেছিল। তার যেন খানিকটা আবার রিপ্লে। সিকিউরিটির নাকের ডগায় সিকিউরিটিকে সরিয়ে দিয়ে একটা ঘটনা ঘটলো, কেউ কিছু টেরও পেল না যতক্ষণ না অভিযোগ এলো। তা মেয়েটি এক্ষেত্রে নির্যাতিতা মেয়েটি এক্ষেত্রে অভিযোগ করেছে, তার চিঠি ফাঁস হয়ে গেছে। তো সেইটা খবরের কাগজে বেরিয়েছে, আমি ধরে নিচ্ছি চিঠিটা ঠিকই আছে, কারণ একাধিক জায়গায় বেরিয়েছে এবং আমাদের হাতেও এসেছে। আমি নিশ্চিত নই, কিন্তু যেহেতু খবরের কাগজে বেরিয়েছে মোটামুটি ঠিকই আছে ধরে নিচ্ছি। তো সেখান থেকে যা জানা যায় সে অতি ভয়াবহ। তিনিও সে লোক নন, তিনিও টিএমসিপির একজন নেত্রী ওই কলেজেরই। এবং যে অভিযোগ এসছে সেটা অনুযায়ী তিনি লিখেছেন যে কলেজের দাদা, মানে আরও বড় এক নেতা তাকে সেদিন ডেকেছিলেন কলেজে ডাকার পর সেখানে মিটিং হয় এবং সেই বড় দাদা তাকে প্রেমের প্রস্তাব দেন। ইউনিয়ন রুমের বাইরে বেরিয়ে বলেন মিটিংয়ের শেষে যে কলেজে প্রথম যেদিন তাকে দেখেছেন সেদিন থেকেই পছন্দ করেন। এবং ছাত্রীটি লিখেছেন তার অভিযোগপত্রে যে উনি আমাকে বলেন যে ওর গার্লফ্রেন্ডের পরে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন সেটা আমি, এবং তারপরেই আমাকে বিয়ের প্রস্তাব দেন। তো তিনি সবিনয়ে প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন, বলেন তার বয়ফ্রেন্ড আছে। এবং এর কিছুক্ষণ পরে আর কিছু হয়নি, তারা ইউনিয়ন রুমে ফিরে যান। তো এই সমস্ত নাটক কম বয়সীদের মধ্যে হয়েই থাকে। এইসব না হলে আর কলেজ কেন, এইটুকু হতেই পারতো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এইটুকু হলে এই ঘটনাটা বলার কোনো কারণ থাকতো না। যেহেতু উনি কলেজের বড় দাদা, ঘটনাটা তাই সেখানে মেটে না। প্রথমে ইউনিয়ন রুমে, তারপর গার্ড রুমে মেয়েটির উপর অত্যাচার করা হয়, খুব প্রত্যাখ্যান করার জন্যে নাকি অন্য কোনো কারণে সেটা আমরা জানি না। তবে অপরাধ ঘটে প্রথম ইউনিয়ন রুমে, তারপর গার্ড রুমে। গার্ডকে বার করে দেওয়া হয় এবং ইউনিয়ন রুমে যখন তার উপর অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে তখন মেয়েটির প্যানিক অ্যাটাক হয়, তখন তাকে একটা ইনহেলার এনে দেওয়া হয়। তারপর নিয়ে যাওয়া হয় গার্ড রুমে, সেখানে ধর্ষণ এবং অত্যাচার হয়। শুধু সেখানেই শেষ নয়, বিবস্ত্র করে ছবি তোলা হয়। এই গ্রাফিক বিবরণগুলো দিতে আমার ভালো লাগছে না, কিন্তু ঘটনাটায় পৌঁছানোর জন্য বলা দরকার। এবং সেইটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়, বলা হয় ফাঁস করে দিলে কিন্তু এর সঙ্গে আবার প্রেমিক এবং বাবা মাকে হত্যা করে দেওয়া হবে, এরকম একটা হুমকি দেওয়া হয়। তো বলা বাহুল্য এগুলো সবই অভিযোগ, প্রমাণ সাপেক্ষ, কিন্তু যেগুলো অভিযোগ সেগুলো মারাত্মক। এবং যা পড়েছি যে পুলিশ তো গ্রেপ্তার করেইছে, নির্দিষ্ট কিছু প্রমাণের ভিত্তি নিশ্চয়ই আছে, সিসিটিভি ফুটেজ আছে এবং মেয়েটির শারীরিক পরীক্ষা হয়েছে। ফলে এগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা কম। যদি কোনো কারণে ভবিষ্যতে দেখা যায় যে কথাগুলো ঠিক নয়, তাহলে অতি অবশ্যই ভুল স্বীকার করে আরেকটা ভিডিও করব। আমরা গদি মিডিয়া নই যে ভুল হয়ে গেল সেটা চেপে যাব চুপচাপ কার্পেটের নিচে, ওরকম হবে না। তো আপাতত যেটুকু তথ্য প্রমাণ পাচ্ছি, খবর টবর পাচ্ছি, সে জিনিসটা অভিযোগগুলো মোটের উপর সত্যি বলেই মনে হচ্ছে। তো সেই কারণেই এই গ্রাফিক বিবরণটা আমাকে দিতে হলো। দিলাম শুধুমাত্র, মানে আজকাল অনেক জায়গাতেই দেখেছি গ্রাফিক বিবরণ দেওয়া হয় যাতে মানুষ একরকম বিকৃত সুখ অর্জন করতে পারেন, এটা সেজন্য দেওয়া হয়নি। এটা একটা কারণেই দেওয়া হয়েছে যে এই যে এত বড় ঘটনাটা গার্ডের নাকের ডগায় সরকারি কলেজের ইউনিয়ন রুমে ঘটে গেল, এটা এমনি একটা সাধারণ লোক ঘটিয়ে ফেলতে পারে না। মানে তার যদি ইচ্ছেও থাকে সে যে কোনো একটা কলেজে ঢুকে গার্ড রুম থেকে গার্ডকে সরিয়ে ঘটনাটা ঘটিয়ে ফেলতে পারে না।
তো শাসক দল দাবি করে চলেছে যে এরা তার অংশ নয়, কিন্তু অন্তত যে আনঅফিসিয়ালি অংশ, অনুগ্রহপুষ্ট, এটাই তার প্রত্যক্ষ প্রমাণ। একজন অভিযুক্তর সোশ্যাল মিডিয়ায় তো অজস্র নেতাদের সঙ্গে ছবি, সেসব মিডিয়ায় দেখেছেন, আলাদা করে আর দেখাচ্ছি না। তো সেই অনুগ্রহপুষ্ট যে তিনি অন্তত আনঅফিসিয়ালি একজন নেতা এবং বেশ ক্ষমতাবান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এক্ষেত্রে তিনি খুব বড় ক্ষমতাবান না হলেও অন্তত কুচো ক্ষমতাবান তো বটেই, কুচো ক্ষমতাবান এবং কুচো নেতা। এবং যে কারণে এটা আলাদা করে বলা যে এই কুচো নেতাদের ঘটানো ঘটনা তো একটা নয়, এর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। আমরা সবাই জানি, যেটা এক্ষেত্রে ফেটে বেরিয়ে এসেছে, যে এই খুচরো ক্রিমিনালগুলি সরকারি দলের, শাসক দলের নামে সর্বত্র দাপিয়ে বেড়ায় এবং এই দাপিয়ে বেড়াতে বেড়াতে আস্ফালন করতে করতে একটা সময় ভাবে এরা যা খুশি করতে পারে এবং তারপর এক সময় যা খুশিটা করেও ফেলে। তো এই যে পুরো ব্যাপারটা, এই যে সিস্টেমটা, এদেরকে একদম পদ্ধতিগতভাবে এই কাজগুলো করতে তোল্লাই দেওয়া হয়। এইরকম নয় যে এদেরকে বলা হয় যে অমুককে দর্শন করে দাও ভাই, তা হয়তো নয়, কিন্তু এরা যে অপরাধ প্রবণ এবং এদের যে গুন্ডামিকে ক্রমাগত তোল্লাই দেওয়া হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এদের বেশ কিছু ভিডিও বেরিয়েছে এবং সে নিয়ে আসবো। এর একটা হিন্দুস্তান কম্পোনেন্টও আছে, আজকে সেটা বিষয় নয়, সেটাতে পরে আরেকটা অনুষ্ঠান করে আসবো। তো এই তোল্লাই দেওয়াটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, এবং রাজনৈতিক নেতাদের দিকে যে আঙুল উঠছে, শাসক দলের দিকে যে আঙুল উঠছে, সেটা একদম ঠিক উঠছে, ওঠা উচিত। প্রশাসনের বিরুদ্ধে অবশ্য আলাদা করে কিছু বলার নেই। খারাপটা যেমন বললাম, ভালোটাও বলার দরকার। আলাদা করে কিছু বলার নেই, কারণ অভিযোগ পাওয়ার 12 ঘন্টার মধ্যেই অভিযুক্ত 3 জনকেই গ্রেপ্তার করে ফেলা হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তো পুলিশের এই কাজটা প্রশংসনীয়, কিন্তু সব ক্ষেত্রেই যে তারা প্রশংসনীয় কাজ করছে তা নয়। যেটা করছে না সেটা হলো দ্বিতীয় ঘটনাটা। আজকের বাংলায় দুটো বিচ্ছিরি ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক ভয়াবহ ঘটনা ঘটেছে, যে দুটো নিয়ে আজকের অনুষ্ঠান। প্রথমটা তো ল কলেজের ঘটনা, এবং দ্বিতীয়টা কিন্তু একটু কম মর্মান্তিক নয়, যদিও আমি 2 নম্বরে বলছি। তো দ্বিতীয় যে ঘটনাটা সামনে এসেছে সেটা হচ্ছে পদ্ম পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজের। তিনি নানা রকম কাণ্ড করে বিখ্যাত। এর আগে অভিযোগ এসেছিল যে তিনি একরকম করে দাঙ্গায় উস্কানি দিয়েছেন, বিতর্কিত কিছু মন্তব্য করেছিলেন সনাতনী মহিলাদের নিয়ে, যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে নাকি তারা লক্ষণ রেখা টপকাচ্ছে বলে। তো এইটা মিডিয়ায় পড়েছে, আমি ভিডিও দেখিনি, ফলে যদি ভুল হয় তাহলে আবারও মার্জনা চেয়ে নেব, কিন্তু এরকম একটা খবর এসেছিল। তো এহেন কার্তিক মহারাজ লক্ষণ রেখার না টপকাতেও নারীর উপর অত্যাচার এবং ধর্ষণ করে ফেলেছেন বলে অভিযোগ। আবারও সেটা অভিযোগ, প্রমাণিত এখনো নয়। সকলের ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত, কার্তিক মহারাজের ক্ষেত্রেও তাই। কিন্তু যে অভিযোগটা এসেছে, বলে রাখা ভালো, সেটা মারাত্মক। তিনি দিনের পর দিন চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে নিজের আশ্রমে রেখে ধর্ষণ করেন। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করতেও বাধ্য করানো হয়। তো অভিযোগটা মারাত্মক। এই নিয়ে এখনো পর্যন্ত কার্তিক মহারাজের তরফ থেকে কোনো মন্তব্য সামনে আসেনি, কিন্তু ওই ল কলেজের ক্ষেত্রে যেমন অভিযুক্তদের পিছনে কেউ দাঁড়াননি, এক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার। খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী তার অনুগামীরা কিন্তু এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে সরব। তাদের দাবি কার্তিক মহারাজের নামে মিথ্যে অভিযোগের পিছনে রয়েছে রাজনৈতিক কারণ, অর্থাৎ অভিযোগটাকে প্রথম থেকেই মিথ্যে বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। তো অভিযোগ সত্যি মিথ্যে সব রকমই হতে পারে, প্রমাণ হওয়া পর্যন্ত অভিযোগই, সেটা পৃথিবীর সবার ক্ষেত্রেই সত্য। ল কলেজের ক্ষেত্রেও যেমন সত্য, কার্তিক মহারাজের ক্ষেত্রেও তেমনই সত্য। আলাদা আলাদা কিছু হওয়ার কোনো কারণ নেই, সকলের জন্যই আইন সবার হওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে যে আইন কি সকলের জন্য সমান? কার্যত সেটা দেখা যাচ্ছে না। পুলিশ কি বলছে? পুলিশ এক্ষেত্রে বলছে যে আমরা অভিযোগ একটা পেয়েছি এবং দরকারে জেরা করা হবে। কার্তিককে গ্রেপ্তার করা হয়েছে, করা হয়নি। এই ধরনের মারাত্মক অভিযোগের ক্ষেত্রে সত্য হোক বা মিথ্যা হোক, প্রাথমিকভাবে গ্রেপ্তার করাই হচ্ছে নিয়ম। যেরকম ল কলেজের ক্ষেত্রে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এক্ষেত্রেও সেরকম হওয়ার নিয়ম। অভিযোগকারিণী এখানে হাতের কাছে, অভিযুক্ত এখানে হাতের কাছে, কিন্তু পুলিশ এই তথাকথিত সন্ন্যাসীকে গ্রেপ্তার করেনি। এই তথাকথিত সন্ন্যাসীদের অপকর্মের তালিকা তো সারা ভারতবর্ষ জুড়ে কম নয়, ফলে সন্ন্যাসী বলে এদেরকে ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও গ্রেপ্তার করেনি।
কেন গ্রেপ্তার করেনি কোনো ব্যাখ্যা দেয়নি। পুলিশ যা বলেছেন দরকারে জেরা করা হবে। তো ব্যাখ্যা চাওয়া উচিত ছিল পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে, কিন্তু ব্যাখ্যা কে চাইবে? মিডিয়ায় ওই আগের ল কলেজের ঘটনা নিয়ে যতটা হইচই, এ নিয়ে প্রায় তেমন কিছুই নেই। প্রশ্ন করলে তারা বলবেন কেন অমুক দিনের অমুক স্লটে 5 মিনিট তো দেখিয়েছে, কিন্তু আসলে একটা হচ্ছে হেডলাইন, একটা হচ্ছে প্রথম পাতা জুড়ে খবর, অন্য একটা হচ্ছে 5 পাতার 4 কলমে। তো এইটা হচ্ছে গদি মিডিয়ার আচরণ। গদি মিডিয়া কেন এটা করছে আমাদের কাছে অপরিষ্কার থাকার কোনো কারণ নেই, কারণ গদি মিডিয়ার নামটা দেখেই পরিষ্কার তারা একটি নির্দিষ্ট ঘরানার রাজনৈতিক মদতপুষ্ট এবং তাদের তৈলমর্দন করে চলে, ভয়ে হোক বা ভক্তিতে হোক। তো ফলে তারা যে হইচই করছেন না, এ নিয়ে বিশেষ বিস্মিত হওয়ার কিছু নেই। কিন্তু যেখানে যারা প্রতিবাদ করছেন ওই ল কলেজের ঘটনায় সঙ্গত কারণেই প্রতিবাদ করছেন, তারাও কিন্তু এক্ষেত্রে একদম মুখে কুলু পেটে আছেন। একজন কোথাও বলেছেন কি না এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, কিন্তু মোটের উপর প্রতিবাদগুলো যে এই নিয়ে কিচ্ছু নেই সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো এইটা খুব একটা বিপজ্জনক ট্রেন্ড। সাধারণভাবে এই যে প্রতিবাদগুলো দেখা যায় এখানেও তা দেখা যাচ্ছে, এরা মূলত শহুরে এবং অনেকটাই গদি মিডিয়ার অঙ্গুলি হেলনে চলে, সেটা কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে অনেকটা ক্ষেত্রে। এর দুটো কারণ থাকতে পারে। এক হচ্ছে যে প্রান্তিক জেলার মানুষ কোথায় জেলায় কি হয়েছে সে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, আর নিম্নবর্গের মানুষদের কি এলো এ নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, এটা একটা জিনিস হতে পারে। দুই হচ্ছে গদি মিডিয়া অঙ্গুলি নির্দেশ করে দিচ্ছে যে এই পথে চলতে হবে, তার বাইরে আমরা যাব না। তো এই দুটোর মধ্যে যেটাই হোক সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক ব্যাপার, এবং এই কারণেই আন্দোলন যারা দেখছি, প্রতিবাদ যা দেখছি, তা কার্তিক মহারাজকে নিয়ে, ওই ল কলেজকে নিয়ে যা আছে তার ভগ্নাংশই কার্তিককে নিয়ে নেই। তো নতুন কিছু নয় এটা। কলকাতার রাজভবনে বসে আছেন একজন আত্ম অভিযুক্ত, তাকে নিয়ে তো আদৌ কোনো আলোড়ন দেখিনি এই তথাকথিত প্রতিবাদীদের মধ্যে। তো আসলে এই যে আন্দোলনগুলো হয় সেটাকে নিয়েও বলা দরকার, যে আন্দোলনগুলো দুটো বিষয়ে আন্দোলনগুলোর মধ্যে কমন। তো একটা হচ্ছে যে আন্দোলনের বিষয় ভীষণভাবে শহুরে এবং উচ্চবিত্ত কেন্দ্রিক। আমাদের আরজি করের পড়ুয়া, অর্থাৎ কিনা আমরা যাদের ছেলেমেয়েরা আরজি করে পড়তে যায় আমাদের পাশের ল কলেজে, অর্থাৎ আমাদের শহুরে উচ্চ মধ্যবিত্ত ছেলে মিলে যারা ল কলেজে পড়তে যায় তারা এই নিয়ে আলোড়িত, এবং এই আলোড়নটুকু নিয়েই আন্দোলন শুরু হয়। সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনটার কী ইম্প্যাক্ট সে নিয়ে থাকে না, এবং গদি মিডিয়া এই আন্দোলনটায় নেতৃত্ব দেয়। পুরো রাশটাই চলে যায় হচ্ছে গদি মিডিয়ার হাতে। ফলে কাকে বলা যাবে কাকে বলা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এ নিয়ে কিন্তু নিখুঁত হিসেব নিকেশ থাকে। সেটা প্রাথমিকভাবে গদি মিডিয়ার, কিন্তু তারপরে বিরোধী বড় দল, ছোট দল, দলহীন, নারীবাদী, অমুকবাদী, তমুকবাদী সব্বার কোনটা বললে ফুটেজ পাওয়া যাবে, কোনটা পেলে যাবে না, কোনটা আমাদের শ্রেণীগতভাবে আমাদের, কোনটা অবস্থানগতভাবে আমাদের, কোনটায় ফুটেজ আছে, কোনটার মিডিয়া কার পক্ষে আছে, এই সমস্ত হিসেব নিকেশ থাকে। তো এত হিসেব নিকেশ করে তারপর মিডিয়ায় ঝড় ওঠে, ফলত কার্যক্ষেত্রে কিছু এগোয় না। তার কারণটা ভেবেই দেখুন, সারা পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে যে জেলায় কিছু যদি হয় সে নিয়ে কোনো আলোড়ন নেই, নিচের তলার মানুষের যদি কিছু হয় সে নিয়ে কোনো আলোড়ন নেই। শুধুমাত্র আমাদের, অর্থাৎ কিনা উচ্চ মধ্যবিত্ত যারা আছেন তাদের কিছু ঘটলে, তাদের গায়ে হাত পড়লে সেটা খুবই নিন্দনীয়, কিন্তু শুধুমাত্র সেইটুকু নিয়ে আন্দোলন হয়, আর অন্য কিছু নিয়ে হয় না। তো এটা একটা সুস্পষ্ট বার্তা, এটা একটা বার্তা। এবং এর থেকে আরও বড় বার্তা হচ্ছে যে সাধু সন্ন্যাসী, অর্থাৎ কিনা হিন্দুত্ববাদীদের হাত যাদের মাথায় আছে তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না। তো এইটা একটা সুস্পষ্ট বার্তা, এটা বিপজ্জনক। দলহীন যারা তাদেরকে কিছু বলার নেই, কিন্তু যে বিরোধী দলরা, মূলত বামপন্থীরা আন্দোলন করেন ভাবেন, তাদের পক্ষে এটা কিন্তু হারিকিরি। কেউ অবশ্য তর্ক করতে পারেন হারিকিরিটা তো হয়েই গেছে, নতুন করে হবার কি আছে, কিন্তু এইটাকে আমরা সেক্ষেত্রে বলতে পারি মরার উপর খাঁড়ার ঘা।
অর্থাৎ কিনা আপনি যদি এইটা বার্তা দেন যে হিন্দুত্ববাদীরা খুব ভালো, তাহলে আপনি আন্দোলনের যে ফসল তুলবেন ভাবছেন, ফসল কথাটা হয়তো শুনতে খারাপ লাগে, আপনি আন্দোলন করছেন তো কোনো একটা ন্যায় বিচার পাওয়ার জন্যে, সেটা একটা কারণ। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি সমর্থন পাবেন। এই যে সমর্থনের ফসলের কথা আমি বলছি, এইটা কিন্তু সোজা হিন্দুত্ববাদীদের হাতে চলে যাওয়া স্বাভাবিক এবং সেটাই যাচ্ছে। আর ন্যায় বিচার গদি মিডিয়ার হাত দিয়ে কতটা পাবেন বলা খুব কঠিন, কারণ গ্রেপ্তার যদি করে, পুলিশই করেছে, যেখানে করছে না সেখানে পুলিশই করছে না, চাপটা প্রশাসনের উপর তৈরি করতে হবে। গদি মিডিয়া থ্রু দিয়ে সেই জিনিস হয় না। তো ফলে এইটা বেশ আশঙ্কাজনক। একদিকে পুলিশ প্রশাসন তারাও ঠিক করছে যে কার্তিক মহারাজকে কোনো কারণে জামাই আদরে রাখবে। তা পুলিশ এবং প্রশাসন তারা তো শুনতে পাই যে হিন্দুত্ববাদীদের বিরোধী, তারা কেন এক্ষেত্রে গ্রেপ্তার করছে না সেটা পরিষ্কার নয়। আন্দোলনকারীরা কেন চাপ তৈরি করছেন না যেটা তাদের পক্ষে যাবে সেটা পরিষ্কার নয়। গদি মিডিয়া একমাত্র কেন চাপ তৈরি করছে না সেটা খুব পরিষ্কার, তারা চাপ তৈরি করবে না। ফলে এই রকম মর্মান্তিক ঘটনা ঘটে চলবে যতদিন না পর্যন্ত বিরোধী এবং দলহীন মানুষজন গদি মিডিয়ার ছত্র ছায়া থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে আন্দোলন করতে পারবেন। ততদিন পর্যন্ত কিন্তু এই কার্তিক মহারাজের মতো ঘটনাগুলোর কোনো সুরাহা হবে না। এবং একই সঙ্গে ল কলেজের মতো ঘটনাও ঘটতেই থাকবে, কারণ যতক্ষণ না গদি মিডিয়া সেগুলোকে দেখাচ্ছে ততক্ষণ তো আপনারা কোথাও কোনো চাপ তৈরি করছেন না। ফলে চাপ যদি তৈরি করতে হয় গদি মিডিয়ার আওতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যেটা করেছি, আমরা আমাদের মতো করে কথা বলি, ঠিক কোন ঘটনায় কি বিশ্লেষণ করা উচিত সেটা আমরা ঠিক করি, সেটা গদি মিডিয়া ঠিক করে দেয় না। সেটা অনেকের পছন্দ হয়, অনেকের অপছন্দ হয়। অনেক সময় আমরা ঠিক বলি, এখনও পর্যন্ত ভুল কিছু হয়েছে বলে জানি না, কিন্তু ভুল তো হতেই পারে, তাতে সমস্যা কিছু নেই। কিন্তু গদি মিডিয়া ডিকটেট করে দেবে কোনটা ঠিক কোনটা ভুল, এইটা আমরা কখনো কোনোভাবে মেনে নেব না। নিজেদের ভুল হলে নিজেরা স্বীকার করব, কিন্তু আজকাল ওই যে হিন্দুত্ববাদীদের কিছু বলা যাবে না, এটা গদি মিডিয়া ডিকটেট করে দেবে, এই ইস্যুটা যেহেতু উচ্চ মধ্যবিত্তদের এটা নিয়েই বলতে হবে, এবং এটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কোনো সমালোচনা করা যাবে না, এবং কোনো ক্ষেত্রে সরকারি দলকে কিছু বলা যাবে না, এর কোনোটাই কোনো ডিকটেশনই আমরা মেনে নিই না। এই কারণে আমরা ছোট মিডিয়া, আমাদের কোনো আমরা কারো ধামা ধরি না, আমাদের কোনো স্বার্থ কোনো টিকি কোনোভাবেই বাঁধা নেই। ফলে ছোট মিডিয়ার সঙ্গে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন। এই ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠান। পরের ভিডিওটাতে আমি কিছু ভিডিও ক্লিপ দেখাবো, যেখানে দেখাবো যে কালচারটাকে কি করে প্রমোট করা হচ্ছে। অর্থাৎ এই যে একটা কালচার তৈরি হচ্ছে, অসুস্থ কালচার তৈরি হচ্ছে কলকাতার কলেজগুলোকে, এবং শাসক দলের সেটা তার পিছনে একটা প্রত্যক্ষ বা পরোক্ষ একটা মদত আছে। কিভাবে কালচারগুলো তৈরি হচ্ছে এবং সেটা কতটা বিপজ্জনক, তার পিছনে হিন্দুস্তানও আছে, সেটা স্পষ্ট করে দেখাবো কিছু ভিডিও ক্লিপ সহ। কিন্তু আজকে যথেষ্ট লম্বা হয়ে গেছে, আজকে সেটা দেখাবো না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।